নমস্কার সবাইকে। আপনারা এতক্ষণে বেশ ভালো মতন করেই জানতে পেরে গেছেন ভেনেজুয়েলার ব্যাপারে। ইউএস ভেনেজুয়েলাতে কি করেছে। মাঝরাত্রেই ভেনেজুয়েলার ক্যাপিটালের ওপরেই অ্যাটাক। দেন তারপর ভেনেজুয়েলার প্রেসিডেন্টকেই সোজা গ্রেপ্তার করে নেয় ইউএসের স্পেশাল ফোর্স ডেল্টা। এই মুহূর্তে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মানে নিকোলাস মাদুরোকে অলরেডি ইউএসএতে নিয়ে চলে যাওয়া হয়েছে। সেখানেই তার উপরে কোর্টের ট্রায়াল চলবে ইউএসএরই নিয়ম মেনে। ব্যাস, এগুলো জানা মাত্রই আমাদের ভারতের মধ্যেও অনেক রকমের ডিমান্ড শুরু হয়ে গেছে। অনেকেই বলা শুরু করেছে যে ভারতও কি পারে না ইউএসের মতন করেই এরকম কাজটা করতে, বাংলাদেশের ওপরে বা পাকিস্তানের ওপরে। সম্ভব নাকি ঠিক এরকমই একটা জিনিস আমাদের ভারতের তরফ থেকেও করানোর? আপনি চিনবেন হয়তো আসাউদ্দিন ওবেসিকে, AIMIM এর লিডার। সেও এখন বলছে যে আমাদের ভারতেরও কি ক্ষমতা নেই ঠিক এরকমই কিছু একটা করানোর, নিমিষের মধ্যেই একটা অপারেশনকে পুরোপুরি কমপ্লিট করে নেওয়া, আসিম মুনিরকে ক্যাপচার করে নেওয়া, বা 26/11 মুম্বাই অ্যাটাকের মেন যারা দোষী রয়েছে পাকিস্তানের মধ্যে ঢুকে পড়েই তাদেরকে ক্যাপচার করে নেওয়া। অনেকে তো আবার বলছে যে বাংলাদেশের সিচুয়েশনটাকে ঠিক করার জন্য মোহাম্মদ ইউনুসের সাথেও এরকমটা করা উচিত। বাট এবার রিয়ালিটিতে আসা যাক। আমাদের ভারতের ক্ষেত্রে এগুলো করাটা অ্যাকচুয়ালি সম্ভব কিনা সেগুলোর ব্যাপারেই এই ভিডিওটাতে পুরো ডিটেলসে জানতে পারবেন। প্রথমে সিম্পল যদি জিজ্ঞেস করা হয় যে আমাদের ভারতের ক্ষেত্রে কি সম্ভব এরকমগুলো করার, তো আনসারটা হবে ইয়েস, সম্ভব। বাট ক্যাভিয়া আছে, মানে সব কিছু এতটাই সিম্পল না। আর তার জন্যই আমেরিকা কেন ভেনেজুয়েলাতে এই জিনিসটা এত তাড়াতাড়ি করতে পেরেছে সেটার ব্যাপারে আগে জানা যাক। তারপরে আসবো আমাদের ভারতের অ্যাঙ্গেলটাতে, রিয়েল পসিবিলিটিগুলোর ওপরে। প্রথমে তো আমেরিকা এটা করতে পেরেছে তার পেছনে 3টে মেজর কারণ আছে। প্রথমটা হলো নিউক্লিয়ার ওয়েপেন, দ্বিতীয় হলো আর্মি, আর তৃতীয় হলো ফরেন অ্যালাই। আপনি হয়তো জানবেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়ার্ল্ডে মাত্র 9টা দেশের কাছেই নিউক্লিয়ার ওয়েপেন রয়েছে। আমাদের ভারত হলো তাদের মধ্যে একটা। সবথেকে বেশি পরিমাণে রয়েছে রাশিয়ার কাছে, দেন তারপর ইউএস, তারপর হলো চীন, দেন তারপর বাকি আরও যে দেশগুলো রয়েছে। ভেনেজুয়েলার কাছে কোনো নিউক্লিয়ার ওয়েপেন নেই। সো সেইখানে একটা গ্রিন সিগন্যাল পেয়ে যাচ্ছে যে কোনো দেশ এরকম একটা কাজ করার জন্য, এরকম একটা অপারেশনকে লঞ্চ করার জন্য ভেনেজুয়েলার ওপরে। ইউএস ভেনেজুয়েলাতে যেটা করেছে তার জন্য প্রথম কারণটাই হলো এইটা, নিউক্লিয়ার ওয়েপেন। নিউক্লিয়ার ওয়েপেন নেই তো ইউএসকে আটকানোর মতনও কেউ নেই। যে কারণেই দেখবেন ইউএস কিন্তু ডাইরেক্টলি চীন বা রাশিয়ার ওপরে আক্রমণ করতে চায় না। এমনকি নর্থ কোরিয়াতেও এরকম কোনো অপারেশন লঞ্চ করাটাকে অ্যাভয়েড করে। ইরানের ওপরে এখন যে আর্জেন্টলি অনেক কিছু করতে দেখছেন তার কারণটা হলো এই নিউক্লিয়ার ওয়েপেনই। ইরান যদি একবার নিউক্লিয়ার ওয়েপেন বানাতে সাকসেসফুল হয়ে যায় তাহলে আর ইউএসএ ক্ষেত্রে সম্ভব হবে না ইরানকে কন্ট্রোল করা, ইরানের ওপরে অ্যাটাক করা। সো তার জন্যই ইউএসএর এত আর্জেন্সি। যাই হোক, ভেনেজুয়েলার ক্ষেত্রে ঠিক সেই জিনিসটাই হয়েছে। ভেনেজুয়েলার কাছে নিউক্লিয়ার ওয়েপেন নেই তো ইউএস পুরোপুরি হাতছাড়া, পুরোপুরি ফ্রি হ্যান্ড ভেনেজুয়েলার ওপরে আক্রমণ করার জন্য। নাও এবার আসা যাক সেকেন্ড পয়েন্টে, ভেনেজুয়েলার মিলিটারি। সবাই জানে ভেনেজুয়েলার আর্মি সেরকমভাবে স্ট্রং না। এয়ারফোর্সের মধ্যে যে জেটগুলোকে আবার ইউজ করছে সেগুলোর মধ্যেও আবার ইউএসএরই দেওয়া কিছু F-16 রয়েছে, বাকিগুলো রাশিয়ার দেওয়া পুরনো জেট, কিছু সুখোই 30ও আছে। তার উপর আবার ডিফেন্সের দিক থেকে রয়েছে রাশিয়ার পুরনো S-300 আর চীনের দেওয়া HQ-9। HQ-9 কতটা কাজ করে সেটা আপনারা অপারেশন সিন্দুরের সময় বেশ ভালো মতন করেই দেখতে পেরেছেন। সো ভেনেজুয়েলার ক্ষেত্রেও আবার কতটাই বা কাজে আসবে। বর্ষা ছিল শুধুমাত্র রাশিয়ান ডিফেন্স সিস্টেমই আর ইরানের দেওয়া কিছু ডিফেন্স সিস্টেম। বাট ব্যাপারটা হলো যে মুহূর্তে ইউএস এই অপারেশনটাকে লঞ্চ করে সেই সময় ভেনেজুয়েলার এই ডিফেন্স সিস্টেমগুলো একেবারেই কাজ করেনি, কোনো কিছুই অ্যাক্টিভ হয়নি। নিমেষের মধ্যেই ইউএস ভেনেজুয়েলার ক্যাপিটালের ওপরে এয়ার সুপিরিয়রিটি পেয়ে গিয়েছিল। কোনো রকমই কোনো ডিফেন্স ফেস করতে হয়নি, ফ্রিভাবে ইউএস যা করার করে গেছে। ভাবুন, পসিবলি আর্মির তরফ থেকেই কেউ না কেউ তো কম্প্রোমাইজ হয়ে যাওয়া, আর না হলে আগে থেকেই ইউএসের তরফ থেকে জ্যাম করে দেওয়া। হয়েছে নিশ্চয়ই কিছু একটা। সো শর্টে যদি বলা হয়, এক তো ভেনেজুয়েলার আর্মি সেরকম স্ট্রং না, দ্বিতীয়ত ডিফেন্স সিস্টেমগুলোও অ্যাক্টিভ হয়নি। তারপরে ইজিলি তারা এই অপারেশনটাকে কমপ্লিট করে নিতে পেরেছে ইউএসএর স্পেশাল ফোর্স ডেল্টা। নাও এবার 3 নম্বর পয়েন্টটায় আসা যাক, ফরেন অ্যালাই। ভেনেজুয়েলা হলো চীন আর রাশিয়ার অ্যালাই। রাশিয়ার চীন থেকে ডিফেন্স ইকুইপমেন্টস বাই করে, বদলে চীন সেখানে ভেনেজুয়েলা থেকে অয়েল বাই করে।
আর রাশিয়ার ব্যাপারটা হলো ইউএস এর খুবই কাছে নিজেদের ইনফ্লুয়েন্সটাকে বজায় রাখা। দুটো দেশের মধ্যে লম্বা একটা জিওপলিটিক্যাল গেম, কোল্ড ওয়ারের আগে থেকে। বাট ব্যাপারটা হলো রাশিয়া এই মুহূর্তে উলঝে রয়েছে। চীনও চাইছে তাইওয়ানকে নিয়ে ফাইনালি কিছু একটা ডিসিশন নেওয়ার। তার উপর রাশিয়া বলুন বা চীন, দুটো দেশই ইরানের পেছনেও দাঁড়িয়ে আছে। সো পসিবলই ছিল না আবার আরও একটা দেশের পেছনে দাঁড়িয়ে পড়া। অনেকেই গেস করছে কিছু না কিছু একটা সিক্রেট ডিল তো অবশ্যই হয়েছে রাশিয়ার ইউএস এর মধ্যে, চায়না আর ইউএস এর মধ্যে, যার মাধ্যমে ইউএস একদিকে ধ্যান দেবে ভেনিজুয়েলার দিকে, চীন সেখানে ধ্যান দেবে তাইওয়ানের দিকে, আর রাশিয়া ধ্যান দেবে ইউক্রেনে। মানে সিম্পল অ্যাকচুয়াল সত্যটাই যদি বলা হয়, ভেনিজুয়েলার পাশে অ্যাকচুয়ালি রাশিয়ার চীন মিলে দরকারের সময় দাঁড়ায়নি। ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে রাশিয়ার চীন মিলে হেল্প করেনি। এটাই বলতে গেলে হলো অ্যাকচুয়াল সত্যি কথা। সো এই তিনটে কারণের জন্যই ইউএস অ্যাকচুয়ালি পেরেছে নিজেদের অপারেশনটাকে তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে। মাত্র 4 ঘন্টার মধ্যেই ভেনিজুয়েলার ক্যাপিটালের ওপরেই অ্যাটাক করে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকেই সোজা তুলে নেওয়া। নাও এবার আসা যাক বাংলাদেশ আর পাকিস্তানের ব্যাপারটায়। আমাদের ভারতের ক্ষেত্রেও কি সম্ভব পাকিস্তান আর বাংলাদেশের সাথে ঠিক এরকমটাই করা? প্রথমে বাংলাদেশের ব্যাপারটা জেনে নিন। প্রথম পয়েন্ট হলো নিউক্লিয়ার ওয়েপন, যেটা বাংলাদেশের কাছে নেই। সো অবভিয়াসলি সেদিক থেকে আমাদের ভারতের ক্ষেত্রেও কোনো চিন্তা নেই। নেক্সট হলো বাংলাদেশের আর্মি, বাংলাদেশের এয়ারফোর্স, বাংলাদেশের ডিফেন্স সিস্টেম, মানে পুরো মিলিটারি। যেমনটা আপনি জানেন বাংলাদেশেরও আর্মি সেরকমভাবে স্ট্রং না। তার উপর আর্মিতেই দুটো ভাগ রয়েছে, একটা হলো অ্যান্টি ইন্ডিয়া, তো আরেকটা হলো প্রো ইন্ডিয়া। মানে একদল আমাদের ভারতের প্রতি সফট কর্নার রাখে, তো আরেকটা দল সারাক্ষণ আমাদের ভারতের বিরোধিতা করে। ডিফেন্স সিস্টেমও বাংলাদেশের কাছে সেরকম কিছুই নেই, এমনকি চীনের পাতি HQ-9টাও না। এয়ারফোর্সেও সেরকম কোনো জেট নেই, সবেমাত্রই কিছুদিন আগে ইটালির সাথে কিছু জেট নিয়ে ডিল করেছে। সো সেই সব কিছু মিলিয়ে পুরো মিলিটারির দিক থেকে দেখতে গেলেও সেরকম কোনো প্রবলেম নেই। ইজিলি আমাদের ভারত এরকম একটা অপারেশন বাংলাদেশেও করতে পারে। বাট প্রবলেমটা অ্যাকচুয়ালি হলো ফরেন অ্যালাই। বাংলাদেশের পুরো সিচুয়েশনটার মধ্যে অনেকগুলো অ্যাকচুয়ালি দেশ আছে, তুর্কি, ইউএস, চীন, রাশিয়া, আরও বেশ কিছু ইউরোপিয়ান দেশ, বিশেষ করে বর্তমানে আবার ইউকে। রাশিয়া না হোক চীন সাপোর্ট করবে, চীন সাপোর্ট না করলেও তুর্কি করবে, তুর্কি না পারলে ইউকে, আর ইউকেও না পারলে ইউএস। আর এইখানটাতেই অ্যাকচুয়ালি হচ্ছে মেন ইস্যু। হতেই পারে আমাদের ভারতের স্পেশাল ফোর্সরাও কিছু একটা স্টেপ নিয়ে নিল, বাট সেক্ষেত্রে হতেই পারে পরে হয়তো স্যাংশনও লেগে গেল। সো ভাববার বিষয় তো অবশ্যই রয়েছে। আবার দেখেন হতেও পারে রাশিয়ার ইউএসের মতন করেই কোনো একটা সিক্রেট ডিল হয়ে গেল, সেক্ষেত্রে তো আমাদের ভারত অবশ্যই কিছু একটা স্টেপ নিতে পারবে, ইউএসের মতন করেই এত ফাস্ট, বা হয়তো তার থেকেও আরও বেশি ফাস্ট। নাও এবার পাকিস্তানের ব্যাপারটায় আসা যাক। পাকিস্তানের আর্মিও সেরকমভাবে স্ট্রং না আমাদের ভারতের তুলনায়, বাট তবুও একটু হলেও ক্ষমতা কিন্তু রয়েছে। পাকিস্তানের এয়ারফোর্সও মোটামুটি কেপেবল, মানে অন্যান্য সব ছোট ছোট দেশের তুলনায়। চীনে থেকে পাচ্ছে F-17, যদিও কোনো কমের না, আর ইউএসের তরফ থেকে আবার F-16। বাট ডিফেন্স সিস্টেমগুলো সেখানে সেরকম না, চাইনিজ HQ-9 কোনো কাজের না। পাকিস্তানের নেভিও নেই বললেই চলে, মানে মিলিটারি দিক থেকে একটু হলেও লড়তে অবশ্যই পারবে, বাট সেটা কিছুক্ষণের জন্যই, তারপরে তো সারেন্ডার করতেই হবে। বাট পাকিস্তানের কাছে কিন্তু নিউক্লিয়ার ওয়েপন রয়েছে, এটাই তারা বলে, যেটা অ্যাকচুয়ালি দেখেন একটা কন্ট্রোভার্সির মধ্যে রয়েছে। অ্যাকচুয়ালি পাকিস্তানের নিউক্লিয়ার ওয়েপনগুলো বলা হয় যে কিছুটা রয়েছে ইউএসএ কন্ট্রোলে, আর বাকিটা রয়েছে চায়নার কন্ট্রোলে। পাকিস্তানের কন্ট্রোলে অ্যাকচুয়ালি কোনো নিউক্লিয়ার ওয়েপনই নেই। সো অবভিয়াসলি আমাদের ভারত যদি ইউএসের মতন করে একটা অপারেশন লঞ্চ করতে চায়, তাহলে একটা দ্বিধা কিন্তু অবশ্যই থাকবে। নিউক্লিয়ার ওয়েপনগুলো অ্যাকচুয়ালি কার হাতে রয়েছে সেটা। নাও এবার যদি ফরেন অ্যালাইয়ের কথা বলা হয়, তাহলে দেখতেই পাচ্ছেন পাকিস্তান হলো সবারই অ্যালাই, বা বলতে পারেন সবাই অ্যাকচুয়ালি পাকিস্তানকে কিনে রাখা। পাকিস্তান নিজেদের অবস্থাটাকে ঠিক এরকমই করেছে, কখনো চীন তো কখনো আবার ইউএস, সৌদি, তুর্কি সব দিকে ইনভলভ। এই মুহূর্তে দাঁড়িয়ে ইউএস যেটা বলছে সেটাই করছে। আর একটা হিস্ট্রি আছে, যখনই ভারত পাকিস্তানে কিছু একটা করতে চেয়েছে তখনই ইউএস এসে পাকিস্তানকে ঠিক বাঁচিয়ে নিয়েছে। কারণ ইন্ডিয়ান পুরো রিজিনটা জিওপলিটিক্যাল দিক থেকে পাকিস্তান ইউএসএর থেকে।
যে কোনো করেই পাকিস্তানকে কিন্তু সো সেদিক থেকে দেখলে কোনোভাবেই পসিবল না আমাদের ভারতের ক্ষেত্রেও পাকিস্তানে কিছু এরকম একটা করার। ইউএসের মতন করেই একটা সুইফট অপারেশন লঞ্চ করা পাকিস্তানে কোনোভাবেই সেটা আমাদের ভারতের ক্ষেত্রে অ্যাকচুয়ালি সম্ভব না। এটাই হলো অ্যাকচুয়ালি রিয়ালিটি। বাট সেই রিয়ালিটি কিন্তু চেঞ্জ হতেই পারে। এখন ওয়ার্ল্ডে যে সিচুয়েশন হয়ে রয়েছে তাতে করে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে নতুন একটা ওয়ার্ল্ড অর্ডার তৈরি হচ্ছে। ইউএস ধীরে ধীরে অ্যাম্বিশন বাড়াচ্ছে। চীনের সেখানে খুব বড় সম্ভাবনা রয়েছে তাইওয়ানের উপরে আক্রমণ করে দেওয়ার। তুর্কির জন্য একদিকে ইসরায়েল ব্যবস্থা করছে, তো অন্যদিকে আবার আমাদের ভারতই পুরো নেটোকে আবার রাশিয়া হ্যান্ডেল করে রেখেছে। বুঝতেই পারছেন একটা ক্লিয়ার অপরচুনিটি তৈরি হচ্ছে আমাদের ভারতের জন্য। সো হতেই পারে সুযোগ বুঝেই আমাদের ভারত হয়তো ইউএসের মতন করেই কিছু একটা করে দিল, একদিকে পাকিস্তান তো অন্যদিকে আবার বাংলাদেশের সাথে। কিচ্ছু করার নেই। পুরো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টকে শান্ত করতে হলে, স্টেবল করতে হলে একটা হার্ড স্টেপ তো অবশ্যই নিতে হবে। আর সুযোগ পেলে আমাদের ভারত হয়তো সেটাই করবে। এখন দেখা যাক কি হয়।